নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ বিশ্বাস। আমার স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি আবারও তোমাদের জন্য ভিডিও নিয়ে এসেছি ইন্ডিয়ান পলিটির এম লক্ষ্মীকান্তের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের। আজকে আমরা একটি লাস্ট চার্টার অ্যাক্ট পড়বো। আজকের এই চার্টার অ্যাক্টটি পড়ার পরে আমরা আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে শাসন, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানির রুল, ওটা শেষ হয়ে যাবে। তারপর শুরু হবে ক্রাউন রুলের হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। ঠিক আছে, আজকে আমরা যেই চার্টার অ্যাক্টটা পড়বো, লাস্ট চার্টার অ্যাক্ট 1853। ঠিক আছে, এর আগের দিন মানে এর আগের যে ভিডিওতে আমরা যেটা শেষ করেছি চার্টার অ্যাক্ট 1833, মানে 1833 খ্রিস্টাব্দে যে চার্টার অ্যাক্টটা এসেছিল। আজকে আমরা বলবো 1853 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট। এটা হচ্ছে লাস্ট চার্টার অ্যাক্ট। তারপরে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন আমাদের দেশ থেকে শেষ হয়ে যায়। তারপরে ব্রিটিশ ক্রাউন সরাসরি আমাদের দেশের শাসন ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয়। তো চলো আজকে কোন চার্টার অ্যাক্টটা পড়বো। চার্টার অ্যাক্ট 1853। ঠিক আছে, চার্টার অ্যাক্ট 1853। ফিচার্স গুলো কি কি আছে দেখে নিই। চার্টার অ্যাক্ট 1853 কি কি ফিচার্স আছে। ফার্স্ট টাইম ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, ফার্স্ট টাইম দেখবা তোমরা আগে জানো যে ফার্স্ট টাইম ব্রিটিশ গভর্নমেন্ট জেনারেল যে কাউন্সিলটা ছিল, রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নমেন্ট মানে গভর্নর জেনারেল একটি কাউন্সিল তৈরি করেছিল। সেই কাউন্সিল গভর্নর জেনারেল যে কাউন্সিল, সেই কাউন্সিলটাকে দুটো ভাগ করে দিল, সেপারেটেড করে দিল। সেপারেট করে দিয়ে কি করে দিল, গভর্নর জেনারেল কাউন্সিলকে সেপারেট করে দিয়ে একটা হচ্ছে লেজিসলেটিভ ফাংশন, আর এটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন। ঠিক আছে, দুটো ভাগে ভাগ করলো গভর্নর জেনারেল কাউন্সিলটাকে। আগে শুধু গভর্নর জেনারেল কাউন্সিল ছিল। গভর্নর জেনারেল কাউন্সিলে কয়জন ব্যক্তি ছিল, একজন গভর্নর জেনারেল আর বাকি 4 জন, অর্থাৎ টোটাল ছিল 5 জন। এখন কাজ বাড়ছে, যুদ্ধ করছে, জায়গায় দখল করছে, এখন কাজ বেড়ে গেছে। এখন দায়িত্ব ভাগ করতে হবে, কেন একা তো আর এত একটা কাউন্সিলের উপরে এত বড় একটা দেশের দায়িত্ব রাখা যাচ্ছে না, এখন খুব অসুবিধা হচ্ছে। তাই গভর্নর জেনারেল কাউন্সিলের কাজ ভাগ হয়ে গেল। কি কাজ ভাগ হলো, একটা লেজিসলেটিভ ফাংশন, একটা এক্সিকিউটিভ ফাংশন। লেজিসলেটিভ ফাংশন মানেটা কি, যারা আইন তৈরি করবে, অর্থাৎ যারা, এটা হচ্ছে ল মেকিং বডি। আর এটা কি, কি ইমপ্লিমেন্ট করবে, এই যে লটা তৈরি করছে ওটা কি ইমপ্লিমেন্ট করবে, কাজ ইমপ্লিমেন্ট। ঠিক আছে, তাহলে বুঝতে পারলা। তাহলে গভর্নর জেনারেল কাউন্সিলকে দুটো ভাগে ভাগ করলো, একটা হচ্ছে লেজিসলেটিভ ফাংশন, একটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন। এক্সিকিউটিভ ফাংশনের কাজ হচ্ছে ল তৈরি করা ভারতের জন্য, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের ভারতের শাসন করছে তার জন্য ল তৈরি করবে, আর সেই লটাকে ইমপ্লিমেন্ট করবে কে, এক্সিকিউটিভ বডি। এইবার 6 জন নতুন মেম্বার অ্যাডিশনাল অ্যাড করলো। additional 6 new member, যাদেরকে কি বলা হলো, লেজিসলেটিভ কাউন্সিলর। এদেরকে কি বলা হলো, লেজিসলেটিভ কাউন্সিলর। বুঝতে পারছো, লেজিসলেটিভ এবং এক্সিকিউটিভ ফাংশন ভাগ করার পর একটি নতুন আরো 6 জন নতুন মেম্বারকে অ্যাডিশনাল অ্যাড করলো বা রিক্রুট করলো, যাদেরকে বলা হলো লেজিসলেটিভ কাউন্সিলর। এই লেজিসলেটিভ কাউন্সিলর কি এইবার এস্টাবলিশ করলো, কি এস্টাবলিশ করবে, কি এস্টাবলিশ করলো, গভর্নর জেনারেল লেজিসলেচার নতুন একটা জিনিস এস্টাবলিশ হলো, কি হলো, গভর্নর জেনারেল লেজিসলেচার কাউন্সিল বা লেজিসলেটিভ কাউন্সিল, যেটাকে বলা হলো পরবর্তীতে নাম দেওয়া হলো ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। পরবর্তীকালে নাম কি হয়ে গেল, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল। ঠিক আছে, তাহলে গভর্নর জেনারেল কাউন্সিলকে দুটো ভাগে ভাগ করা হলো, একটা হচ্ছে লেজিসলেচার, একটা হচ্ছে এক্সিকিউটিভ।
লেজিসলেচারের কাজ হচ্ছে ল তৈরি করা, এক্সিকিউটিভের কাজ হচ্ছে সেই লটাকে ইমপ্লিমেন্ট করা। 6 জন নতুন মেম্বার রিক্রুট করলো যাদেরকে বলা হলো লেজিসলেটিভ কাউন্সিলর, ঠিক আছে, এবং এস্টাবলিশ করা হলো গভর্নর জেনারেল লেজিসলেচার কাউন্সিল, যেটাকে পরবর্তীকালে ইন্ডিয়ান লেজিসলেচার বলা হয়, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিলর বলা হয়। এইবার দেখো তোমাদের কাছে কনফিউশন মনে হচ্ছে, এটা বুঝতে পারছি না, গভর্নর জেনারেলকে দুটো ভাগ করলো। তো আমরা রেগুলেটিং অ্যাক্টে যখন আমি পড়িয়েছি তোমাদের, তোমরা জানো রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে একটা বডি তৈরি হলো গভর্নর জেনারেল অফ বেঙ্গল, ঠিক আছে। তাকে সাহায্যের জন্য 4 জন মেম্বার, একটা এক্সিকিউটিভ কাউন্সিল তৈরি হয়ে গেল, 4 মেম্বার এক্সিকিউটিভ কাউন্সিল। বুঝতে পারছো, গভর্নর জেনারেল একজন আর এখানে 4 মেম্বার, অর্থাৎ টোটাল কতজন মেম্বার, 5 জনের একটা টিম তৈরি করা হলো। এই 5 জনের টিমই ল তৈরি করতো, আবার তারাই আবার লটাকে আমাদের দেশে ইমপ্লিমেন্ট করতো। কিন্তু ধীরে ধীরে কাজ বড় হচ্ছে, একের পর এক যুদ্ধ করছে, একের পর এক টেরিটরি কবজায় নিয়ে আসছে, তাতে কাজ বেড়ে গেছে এখন ইংরেজদের বা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এখন কাজটাকে ভাগ করতে হবে, কারণ একা তো একটা বডির উপরে এত বড় দেশের একটা কাজ সামলানো যাচ্ছে না। তখন কি করলো, তখন দুটো ভাগে ভাগ করলো এটাকে। একটা হচ্ছে লেজিসলেটিভ কাজ আর একটা হচ্ছে এক্সিকিউটিভ কাজ, ঠিক আছে। দুটো বডিকে ভাগ করে দিল, একটা লেজিসলেটিভ কাজ, একটা এক্সিকিউটিভ। লেজিসলেচারের কাজ কি, এরা হচ্ছে ল তৈরি করবে, ভারতের জন্য ল তৈরি করবে, আর সেই লটাকে ইমপ্লিমেন্ট করবে, অর্থাৎ প্রয়োগ করবে, এরা হচ্ছে প্রয়োগ করবে এক্সিকিউটিভ। তাহলে বুঝতে পারছো, গভর্নর জেনারেল কাউন্সিলকে দুটো ভাগে ভাগ করলে, একটা লেজিসলেটিভ ফাংশন আর একটা হচ্ছে এক্সিকিউটিভ ফাংশন। লেজিসলেটিভ ফাংশনের কাজ হচ্ছে এটা, এরা করবে এক্সিকিউটিভ ফাংশন, আচ্ছা এরা ল তৈরি করবে, এরা হচ্ছে তার ইমপ্লিমেন্ট, যে লটা তৈরি হচ্ছে তার ইমপ্লিমেন্ট করবে। তাহলে বুঝতে পারছো, বুঝতে পেরেছো তোমরা। এইবার যে লেজিসলেটিভ যে ফাংশনটা তৈরি হলো, এটা কিভাবে কাজ করছে, এটা হচ্ছে মিনি পার্লামেন্ট হিসেবে কাজ করছে। কেমন, মিনি পার্লামেন্ট। ভারতের মধ্যে থাকা মিনি পার্লামেন্টের মধ্যে কাজ করছে, যেমন আমাদের পার্লামেন্ট অফ ইন্ডিয়া লোকসভা, তেমনি মিনি পার্লামেন্টের মতো তখন এটা কাজ করছে, লেজিসলেটিভ ফাংশনটা, মানে লেজিসলেটিভ বডিটা। যেমন ব্রিটেনের পার্লামেন্ট যেমন কাজ করছিল, ঠিক তেমন সেম ব্রিটেনে যেমন কাজ করছিল, ঠিক তেমনি এটা লেজিসলেটিভ বডিটা মিনি পার্লামেন্ট হিসেবে আমাদের দেশে মানে কাজ করছে। এইবার কি হলো, লেজিসলেচার ইজ এ ফার্স্ট টাইম ক্রিয়েটেড স্পেশাল ফাংশন অফ দ্য গভর্নমেন্ট। তা লেজিসলেচার তৈরি হয়ে গেল। এইবার লেজিসলেচারের কাজ কি হবে, ল তৈরি করা। তাহলে ল তৈরি করতে কি হবে, একটা নির্দিষ্ট তো প্রসেস আছে বা একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি অনুসারে ল তৈরি হবে। তাহলে এবার একটা নতুন পদ্ধতি তৈরি হয়ে গেল, ওই জন্য বলা হলো, কি বলা হলো, ট্রিটেড স্পেশাল ফাংশন গভর্নমেন্ট। কি হলো, স্পেশাল প্রভিশন এন্ড স্পেশাল প্রসেস। তো ল তৈরি করার জন্য কি হলো, স্পেশাল প্রভিশন এন্ড স্পেশাল প্রসেস, তাই না। তাই ল তৈরি করতে হলে একটা প্রভিশন দরকার, সে প্রভিশন মানে একটা পদ্ধতি দরকার, তাই না। ওই জন্য বলছে ল স্পেশাল প্রভিশন, স্পেশাল প্রসেস তৈরি হলো। এতদিন ছিল না সে স্পেশাল প্রসেস, কেন ওই গভর্নর জেনারেলের কাউন্সিলই সব তৈরি করতো, ওরাই ল তৈরি করতো, ওরাই ওটাকে ইমপ্লিমেন্ট করতো, কিন্তু এখন আলাদা হয়ে গেল বিষয়টা। এবার ইন্ট্রোডিউস করলো, কি ইন্ট্রোডিউস করলো, ইন্ট্রোডিউস দ্য ওপেন কম্পিটিশন সিস্টেম। ওপেন ওপেন কম্পিটিশন সিস্টেম ইন্ট্রোডিউস করলো। যেমন এখন যে আইএএস এর পরীক্ষাটা হয়, তখন আইসিএস নাম ছিল, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। এটা ওপেন কম্পিটিশন সিস্টেম চালু করলো, অর্থাৎ যেখানে ইন্ডিয়ানরাও পরীক্ষা দিতে পারবে, পরীক্ষা দিয়ে ইন্ডিয়ানরাও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বড় বড় পদে চাকরি করতে পারবে, আইসিএস।
তার জন্য একটা কমিটি তৈরি হলো, সেই কমিটিটার নাম হচ্ছে ম্যাকেনলি কমিটি। ম্যাকেনলি কমিটি, ঠিক আছে। এই কমিটি তৈরি হলো। এই কমিটির কাজ কি হবে? এই কমিটিকে বলা হলো কমিটি অফ দ্য আইসিএস, ইন্ডিয়ান সিভিল সার্ভিস। কি হবে? অ্যাপয়েন্টেড কত সালে অ্যাপয়েন্ট করা হলো এদের? 1854 অ্যাপয়েন্টেড করা হলো। ওপেন দ্য ইন্ডিয়ান অলসো, ভারতীয়রাও এখন এই ওপেন কম্পিটিশন সিস্টেমের মাধ্যমে, ওপেন পরীক্ষার মাধ্যমে, মানে আমরাও এখন পরীক্ষার, মানে তৎকালীন সময় যারা ছিল পরীক্ষার মাধ্যমে ভারতীয়রাও ইন্ডিয়ান সিভিল সার্ভিসে চাকরিটা পেতে পারে পরীক্ষা পাশ করে, যেমন করে নর্মালি সরকারি চাকরি হয়। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। কি টুইস্ট জানো? এখানে টুইস্টটা হচ্ছে প্রত্যেকটা চার্টার অ্যাক্ট আসছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটা এক্সটেনশন দিচ্ছিল 20 বছর করে, যে 20 বছর ইস্ট ইন্ডিয়া কোম্পানি এই ট্রেড মনোপলি থাকবে 20 বছর। এইখানে একটা টুইস্ট আসলো, যে কি টুইস্টটা দিল? এক্সটেন্ডেড দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি did not specify any period, did not specify any period of time। অর্থাৎ এক্সটেনশন তো দিল, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আরো ব্যবসা প্রশাসনিক কাজ করতে পারবে, কিন্তু কোনো নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হলো না যে কত বছর করতে পারবে। এর আগে চার্টার অ্যাক্ট গুলোতে কিন্তু 20 বছর বেঁধে দিত, যে 20 বছর তোমাদের এক্সটেনশন থাকবে, 20 বছর তোমরা ব্যবসা বাণিজ্য করতে পারবে এবং প্রশাসনিক কাজকর্ম করতে পারবে। কিন্তু 1833 থেকেই তুমি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা বাণিজ্য কাজ করা বন্ধই করে দিয়েছিল, খালি অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবে থেকে গেল। এইখানেও অ্যাডমিনিস্ট্রেটিভ বডি হিসেবেই থেকে গেল, কিন্তু ওদের কোনো স্পেসিফিক টাইম দেওয়া হলো না যে তোমাদের কখন তোলা হবে। এখানে হচ্ছে টুইস্ট। কি টুইস্ট? মানে এখানে এতেই বোঝা যাচ্ছে যে ব্রিটিশরা ধীরে ধীরে ব্রিটিশ গভর্নমেন্ট ধীরে ধীরে ভারতের ক্ষমতা নিজের হাতে নিয়ে নেবে। ওই জন্য ওখানে কোনো নির্দিষ্ট টাইম দিল না, মানে যখন তখন তুলে নিতে পারি, কোনো টাইম নেই। এক্সটেনশন তো করলাম, আরো করো, কিন্তু কোনো নির্দিষ্ট টাইম দেওয়া হলো না, যখন তখন আমি তুলে নিতে পারি, আমার যখন ইচ্ছা হবে তোমার ক্ষমতা আমি তুলে নিব। এবার ইন্ট্রোডিউস করলো, কি ইন্ট্রোডিউস করলো? ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন। ফার্স্ট টাইম লোকাল রিপ্রেজেন্টেশন, যেটাকে বলা হলো ইন্ডিয়ান লোকাল কাউন্সিল। ইন্ডিয়ান লোকাল কাউন্সিল, ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, সরি, এটা লোকাল হবে না, এটা লেজিসলেটিভ। ইন্ডিয়ান লেজিসলেটিভ কাউন্সিল, যেটাকে বলা হয় ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করা হলো লোকাল রিপ্রেজেন্টেশন, মানে স্থানীয়। এবার ইন্ডিয়ানদের থেকেও, মানে এতদিন কি ছিল, মানে গভর্নর জেনারেল যে কাউন্সিলটা ছিল সেখানে শুধু ইংরেজরাই থাকতো, মানে ব্রিটেন থেকে আসছে তারাই শুধু ওইখানকার মেম্বার হতে পারতো, ঠিক আছে, এতদিন অবধি। 1853 সালের চার্টার অ্যাক্টের মাধ্যমে ভারতের মধ্যে থেকেও, মানে ভারতীয়রাও এখন গভর্নর জেনারেল লেজিসলেটিভ কাউন্সিল বা এক্সিকিউটিভ কাউন্সিলে মেম্বার হতে পারবে। ওই জন্য বলা হলো লোকাল রিপ্রেজেন্টেশন, মানে আমাদের স্থানীয় তরফ থেকে লোক নেওয়া হবে। কয়জনকে নিল? 6 নিউ লেজিসলেটিভ মেম্বার। 6 জন নতুন লেজিসলেটিভ মেম্বারকে নেওয়া হলো। কোথা থেকে নেওয়া হলো? তাদের মধ্যে 4 জনকে 4 মেম্বার অ্যাপয়েন্টেড লোকাল গভর্নমেন্ট। তাদের মধ্যে 4 জন মেম্বার থাকবে, তাদেরকে
লোকাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে। সেই লোকাল গভর্নমেন্ট কোন কোন জায়গা থেকে লোকাল গভর্নমেন্ট, কোন কোন জায়গায় লোকাল গভর্নমেন্ট অ্যাপয়েন্ট করবে? মাদ্রাস, বোম্বে, তার বেঙ্গল, আর এটা হচ্ছে আগ্রা। এই চারটা জায়গার থেকে, এই চারটা জায়গার যে লোকাল গভর্নমেন্ট, এই চারটা জায়গার লোকাল গভর্নমেন্টে থেকে 4 জন মেম্বার নেওয়া হবে, অর্থাৎ মাদ্রাস থেকে একজন, বোম্বে থেকে একজন, বেঙ্গল থেকে একজন, আগ্রা থেকে একজন, সেই 4 জন লোকাল মেম্বার অ্যাপয়েন্টেড হবে। লোকাল গভর্নমেন্ট 4 জন মেম্বারকে অ্যাপয়েন্ট করবে। ওরা গভর্নর জেনারেলের যে লেজিসলেটিভ ফাংশন বা লেজিসলেটিভ কাউন্সিলটা আছে, ওখানে তারা মেম্বার হতে পারে। তাহলে বুঝতে পারছো, এটুকুই থাকলো আজকের জন্য, এটুকু ছোট্ট ভিডিও, ঠিক আছে? জাস্ট একটাই ছিল চার্টার অ্যাক্ট। তো আজকের মতো, বা এই যে আমরা 3টা ভিডিও করলাম, 3টা ভিডিওর মাধ্যমে আমরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে রুলটা ছিল, বা ইস্ট ইন্ডিয়া কোম্পানি মানে 1772 থেকে 1858 অবধি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন ছিল, এটা শেষ হলো। এরপরে যে ভিডিওটা হবে, এরপর থেকে আমরা ক্রাউন রুল শুরু করব, অর্থাৎ সিপাহি মিউটিনি, অর্থাৎ সিপাহি বিদ্রোহ হলো। সিপাহি বিদ্রোহ হওয়ার পর ব্রিটিশ গভর্নমেন্ট নড়ে চড়ে বসলো যে না, একটা প্রাইভেট কোম্পানির হাতে এত বড় একটা দেশের দায়িত্ব, প্রশাসনের দায়িত্ব ছেড়ে রাখা ঠিক হবে না। তখন ব্রিটিশ গভর্নমেন্ট সরাসরি ভারতের ক্ষমতা নিজের হাতে নিয়ে নিল, অর্থাৎ ক্রাউন রুল চলে গেল, ব্রিটিশ গভর্নমেন্ট রুল চলে গেল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে শেষ হয়ে গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি এখানে শেষ হয়ে গেল। এবার শুরু হয়ে গেল 1858 থেকে ক্রাউন রুল। ঠিক আছে, ওটা আমি নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলে দেবো, এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতো এইটুকুই।